বহিরাগত কটু কথা আমি আসলে কানে নেই না, কারণ আমার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি তার মতো একজন ডিপজল ভাইয়ের মতো একজন গুণী মানুষের সাথে, একজন এত বড় অভিনেতার সাথে আমি কাজ করতে পেরেছি। ফেভারিট চিট মিল কি? আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। আই লাভ বিরিয়ানি। দর্শক কথায় বলে সত্যিকারের সৌন্দর্য মনকে তৃপ্ত করে, চোখকে নয়। মতে মন এবং মতে সুন্দরী চিত্রনায়িকা মৌ খানকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আমাদের আজকের স্যান্ডালিনা রূপকথা। মৌ খান চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। 2019 সালে তার প্রথম চলচ্চিত্র প্রতিশোধের আগুন মুক্তি পেয়েছিল। তার আগে তিনি মডেল হিসেবে নিয়মিত কাজ করতেন। খুব শীঘ্রই মুক্তি পাবে বৃদ্ধাশ্রম নিয়ে ভিন্ন ধারার গল্পের চলচ্চিত্র বান্ধব। এই চলচ্চিত্র ছাড়াও বাহাদুরি, ডিলিট, তবুও প্রেম দামি চলচ্চিত্রগুলোতে দেখা যাবে তাকে। স্যান্ডালিনার রূপকথায় আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা মৌ খান। সুন্দর মনের অধিকারিণী মৌ আজকে আমাদের স্যান্ডালিনার রূপকথায়। কেমন আছো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। অনেস্টলি ব্লু এর যে কোনো শেড আসলে আমার মনে হয় যে কোনো মেয়েকে এত চমৎকার মানিয়ে যায়। শাড়িটা আজকে কি নিজেই চুজ করা হয়েছে নাকি কেউ বলেছে? করেছি, আমার খুব পছন্দের কালার ব্লু, সেখান থেকে আজকে এটা চুজ করা। বাহ, কখন তোমার কাছে একজন মেয়েকে ভীষণ রূপবতী বলে মনে হয়? একজন মেয়েকে আমার শাড়িতে খুব রূপবতী লাগে, যে একদম আজকে যেভাবে তুমি এসছো শাড়িতে আসলে বাঙালি নারীদের অনেক সুন্দর লাগে, তখনই আসলে খুব সৌন্দর্যটা বের হয়ে আসে। তুমি তো এমবিএ করেছো, সো ইউনিভার্সিটিতে যখন মেল অ্যাটেনশন বেশি পেতে বা অনেকে থাকে না একটু পোক করে, একটু আর চোখে তাকায়, একটু বোঝানোর চেষ্টা করে যে তোমাকে বড্ড পছন্দ করে, আচ্ছা এইগুলোকে তুমি কি করে হ্যান্ডেল করতে? খুব মজা লাগতো, অনেক সিরিয়াস মোমেন্টও গেছে। তো সেখান থেকে আসলে মানে আমি সাইড কেটে চলে যেতাম এরকম, বা ফ্রেন্ডদেরকে জানাতাম, ওরা সবাই মিলে মজা নিত, এরকম টাইপের সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছে, বাট কখনো সিরিয়াসলি কাউকে পাত্তা দেওয়া বা ওরকম কিছু হয়নি। তোমাকে আমরা বরাবর দেখেছি তুমি ভীষণ স্টাইলিশ, মানে ওয়েস্টার্নে যতটা কমফোর্টেবল শাড়িতে কিংবা এথনিক ওয়্যারেও তোমাকে অনেকটা কমফোর্টেবলই দেখি, কিন্তু তোমার নিজের ফ্যাশন সেন্সকে যদি একটা ট্যাগলাইন দিতে বলি বা একটা শব্দে ডিফাইন করতে বলি, কি বলবে? আমি আসলে জিন্স পরতে অনেক পছন্দ করি, ক্যাজুয়ালি সবসময় পরার জন্য, বাট আমি শাড়িতে খুবই কমফোর্টেবল। শাড়ি আমার খুব পছন্দের পোশাক এবং যে কোনো সময় যে কোনো অকেশনে শাড়ি পরতে আমি খুব ভালোবাসি। মডেলিং দিয়ে তো তোমার শুরু, একজন মডেলের তোমার ভাষ্যমতে কি কি ধরনের গুণ থাকতে হয়? আমি আসলে মডেলিং বলতে আমি কিছু ফটোশ্যুট করেছিলাম, র্যাম্পে কখনো হাঁটা হয়নি। তো মডেল বলতে আমি বুঝবো যে ফিট থাকতে হবে, সুন্দর হতে হবে এবং অনেক হেলথ কনসিয়াস হতে হবে। আসলে আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তুমি তো একটা সময় নাচ করতে, টুকটাক করেছি। নাচের সাথে কিন্তু আমাদের ফিজিক্যাল ফিটনেসের একটা অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। অনেকেই বলেন যে নাচ করলে মনটা যেমন ভীষণ ভালো থাকে, ফিজিক্যালি ফিট থাকাটাও বোধহয় ইজি হয়। তুমি কি কতটা এগ্রি করো এর সাথে? অনেক বেশি এগ্রি করি। নাচ করলে আসলে মন ভালো থাকে, ফিজিক্যালি ফিট থাকা যায়, নাচ করলে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ে। তো নাচ করলে আসলে সব কিছু অনেক কিছু মেইনটেইন হয়। সাজগোজ করতে কতটা ভালো লাগে? সাজগোজ করতে আসলে ভালো লাগে, অবশ্যই সব মেয়েরই সাজগোজ করতে ভালো লাগে, বাট আমি ইউজুয়ালি খুব একটা বেশি সাজগোজ করি না।
আমি যখন কাজে থাকি কাজের পারপাসে সাজগোজ এটা করা তো হয়, মেকআপ নিতেই হয়। মেকআপ নিতেই হয়। তাছাড়া বাসায় আমি সবসময় নর্মাল থাকতে, একেবারেই মেকআপ ছাড়া থাকতে খুব পছন্দ করি। ঘর থেকে বাইরে বের হলে তো অনেকে একটুখানি মিনিমাম পরিপাটি হয়েই যায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের বিভিন্ন ধরনের মেকআপ লুক অনেক পছন্দ। কেউ গথিক গেটআপ নিতে, লুক নিতে খুব পছন্দ করে, আবার কারো খুবই সিম্পল নো মেকআপ লুক নিয়ে তারপরে বের হয়। তোমার ক্ষেত্রে সেটা আমার একেবারে নো মেকআপ লুক, আচ্ছা, এটাই সেটা আমার ক্রিয়েট পছন্দ। করো কি করে? আমি খুবই লাইট একটা বেস দেই, খুব লাইট একটা জাস্ট ফেস পাউডার একটা ইউজ করি, একটা লিপস্টিক দিলাম, একটু চোখটা হালকা একটু ব্রাশ করে নিলাম, দ্যাটস ইট। আর স্কিন কেয়ারে কি করা হয়? স্কিন কেয়ারের জন্য আমি পানি খাই প্রচুর। রাতে ঘুমানোর আগে আমি স্কিনটাকে ক্লিন করে নিয়ে ময়শ্চারাইজ করা, একটু সেরাম ইউজ করা, চুলটা একটু সুন্দর করে বেঁধে ঘুমানো, এই জিনিসগুলো মেনটেন করি। আর চুলের যত্নে আলাদা কি করা হয়? মাঝে মাঝে খুব কম, আসলে তেল দেওয়া খুব একটা হয়ে ওঠে না, খুবই কম, হয়তো 15 দিনে একবার পার্লারে গেলাম তখন একটু তেল দিয়ে নিলাম, এরকম হয়। সিনেমায় কাজ করার জন্য তো আসলে অনেক মানে কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে যেতে হয়, এবং সবচাইতে বেশি প্রভাব পড়ে আসলে স্কিনের উপরে, চুলের উপরে, স্পেশালি আউটডোর হলে চড়া রোদ, এইদিকে আবার এরকম লাইটার সেটআপও থাকে। সো সব মিলিয়ে তো মানে দেখা যায় যে স্কিন এবং চুলের 12টা বেঁচে যায়, সেটা হ্যান্ডেল করো কি করে? শুটিং এ থাকলে ডাবের পানি খাই প্রচুর, কারণ এটা স্কিনের জন্য অনেক আচ্ছা, ভালো। দিনে কয়টা ডাবের পানি খাও? আমি এভরিডে একটা করে খাওয়ার চেষ্টা করি আর কি, কজ হচ্ছে স্কিন ভালো থাকে এতে। আর শুটিং এ থাকলে তো মেইনটেইন ওইভাবে হয়ই না, তারপরে ছাতা ইউজ করা, একটু সানস্ক্রিন ইউজ করা, এগুলো চেষ্টা করি যতটা করা যায়। আমরা নোটিস করি যে তুমি চুলে রং করতে খুবই ভালোবাসো, স্পেসিফিক একটা কালারে কি বেশি দিন রাখা হয় নাকি এক্সপেরিমেন্ট করতে? আমি কালার এক্সপেরিমেন্ট করি প্রচুর। আচ্ছা, কালার কিছুদিন পর কালার চেঞ্জ করি। আচ্ছা, উইয়ার্ড কখনো কোনো কালার অ্যাপ্লাই করা হয়েছে? রেড, গ্রিন, মানে খুবই ভাইব্রেন্ট রং? খুবই ভাইব্রেন্ট এখনো করা হয়নি, বাট আমার এখনকার কালারটাও একটু ভাইব্রেন্টই বলতে গেলে, গ্রিন ট্রাই করা হয়নি এখনো। আচ্ছা, ফেভারিট চিট মিল কি? আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, আই লাভ বিরিয়ানি। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ওকে, আমরা রিসেন্টলি দেখেছি ফেসবুকে আপনার একজন ভক্ত আপনার একটা ছবি পোস্ট করে লিখেছেন যে মৌ ভীষণ সুন্দরী, খুবই মেধাবী, কিন্তু বেশ ভালো ভালো প্রজেক্ট না পাওয়ায় জ্বলে উঠতে পারছে না। এই যে এই সময় নিশ্চয়ই একটু খারাপ লাগা তো কাজ করে, সেটাকে সামলে নেন কি করে? কাজের ব্যাপারে ওরকম থাকে না যে অনেক বেশি আগ্রহ, অনেক বেশি চেষ্টা করা, ওই জিনিসটা মনে হয় একটু কম করছি। ওই জিনিসটা এখনো আমার ভিতরে, ওই জিনিসগুলো এখনো মনে হয় কাজ করে না। আমার মনে হয় একটু সিরিয়াস হওয়া দরকার। আমি সবসময় সিরিয়াস থাকি না কাজের বিষয়ে, তো একটু সিরিয়াস হওয়া দরকার। আমরা দেখেছি আপনি মনোয়ার হোসেন ডিপজলের সাথেও অভিনয় করেছেন, একটা সময় যাকে আমরা খল চরিত্রে দেখেছি, আবার আজকাল আমরা প্রায়শই পজিটিভ ক্যারেক্টারগুলোতেও তাকে আমরা দেখেছি। তার সাথে তুমি যখন কাজ করেছো, এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আমরা শুনবো, তবে আমরা সবসময় শুনি যে ওনার সাথে কাজ করতে গেলে উনি আর্টিস্টদেরকে ভীষণ কমফোর্ট জোনে রাখেন, খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, মানে প্রত্যেকটা নিডস তিনি খুবই আন্তরিক জায়গা থেকে দেখেন। তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি যখন প্রথম দিন গেলাম তো আমি খুবই নার্ভাস ছিলাম, ভাইয়ার সাথে প্রথম দেখা এবং প্রথম কাজ, তো আমি মানে বলতে গেলে আমি দোয়া পড়ছিলাম যে ভাইয়ার সামনে যাব, কি অবস্থা হবে। তারপর কাজ যখন শুরু করলাম, ভাইয়া এত মানে কমফোর্ট জোন দিয়েছেন, আমি বলে শেষ করতে পারবো না, এত ভালো ছিল। আর একটা মজার কথা বলি, আমি একদিন বলেছিলাম যে বিরিয়ানি খাবো, তো ভাইয়া হচ্ছে পুরান ঢাকার যত ফেমাস রেস্টুরেন্টের বিরিয়ানি ছিল সবগুলোর বিরিয়ানি মানে প্রত্যেকটা জায়গা থেকে এক একটা বোল, বড় বড় বোল করে আমার রুমে 5-6টা বোল পাঠিয়ে দিয়েছে, এত বড় বড়। তো আমি বললাম ভাইয়া এতগুলো বিরিয়ানি কেন? আমি তো বিরিয়ানি খেতে চেয়েছি জাস্ট, বলে তুমি তো বলোনি কোন রেস্টুরেন্টের বিরিয়ানি খাবার জন্য, সবগুলো পাঠিয়ে দিয়েছি। তার সাথে কাজ করতে গিয়ে কি কখনো কোনো কটু কথা শুনতে হয়েছে বহিরাগতদের? বহিরাগত কটু কথা আমি আসলে কানে নেই না, কারণ আমার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি তার মতো একজন ডিপজল ভাইয়ের মতো একজন গুণী মানুষের সাথে, একজন এত বড় অভিনেতার সাথে আমি কাজ করতে পেরেছি, এবং উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। ওনার ইউনিটে কাজ করে উনি ইউনিটের প্রত্যেকটা মানুষ যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন, আমি আসলে অনেক লাকি, আমি আসলে নিজেকে অনেক লাকি ফিল করি। তো ওই জায়গা থেকে কারোর কথা আসলে আমার
কানে নেওয়ার মতো আসলে ওর সিচুয়েশন আসেনি ওরকম, আর কেউ ওইভাবে ডিরেক্টলি ওইভাবে কিছু বলেও নি। আচ্ছা, শুটিং সেটে কি ধরনের খাদ্যাভ্যাস তোমার? শুটিং সেটে শুটিংয়ের খাবারই খাই আমি। শুটিংয়ের খাবার নিয়ে আমার কোনো এক্সট্রা কোনো পেইন নেই, এটা সবাই জানে যারা আমার সাথে কাজ করেছেন, যাদের সাথে আমি কাজ করেছি সবাই জানে আমাকে শুটিংয়ের খাবারই আমি খাই। বাট আমি যদি এক্সট্রা কিছু আমার প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র আমি সঙ্গেই রাখি, আমি ম্যাক্সিমাম চেষ্টা করি। যেমন আমি গ্রিন টি খাই একটু পরপর, তো গ্রিন টির কেটলিটাও আমি আমার সাথে রাখি, আমি গ্রিন টিও নিজের সাথে রাখি, খেতে থাকি আমি আমার মতো করে। ঘুরতে ভালোবাসো? প্রচুর ঘুরতে ভালোবাসি। আর শপিং করতে? শপিং করতে তো প্রচুর ভালোবাসি। আমি কালকেই ঘুরে আসলাম, গতকালকে আমি মুম্বাই থেকে আসলাম। কি কি শপিং করলে সেখানে? শপিং করলাম টুকটাক, ওয়েস্টার্ন কিছু কিনেছি, কিছু এথনিক ওয়্যার কিনেছি, এই তো। ওকে, তোমার সাথে আমি টুকটুক করে তো আড্ডা দিচ্ছি, তবে এবার আমাদের যে সেগমেন্টটা রয়েছে সেটা আই থিঙ্ক তুমি আরো এনজয় করবে, কারণ আমরা এবার প্রবেশ করছি র্যাপিড ফায়ার রাউন্ডে। ওকে, তুমি কি রেডি? তবু একবার আমি র্যাপিড ফায়ারের নিয়মটা বলে দিতে চাই। কোনো কোয়েশ্চেনের আনসার স্কিপ করা যাবে না, যত দ্রুত সম্ভব আনসার করবে এবং এমনভাবে আনসার করবে যার প্রত্যেকটার মধ্যে থাকতে হবে ফায়ার। রেডি? ওকে। ওকে, পাসপোর্টে তোমার পুরো নাম কি? মনিরা আক্তার মৌ। এই মুহূর্তে গাড়ির মডেল কি? হোন্ডা গ্রেস। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে কি বলা হয়? সকালবেলা আসলে অনেক মেসি থাকি, বলার মতো কিছু থাকে না, মনে হয় যে স্কিন কেয়ার করতে হবে এখন। ব্রেকফাস্টে কি খাওয়া হয়? আগে তো একটা ব্ল্যাক কফি খেতে হয়, ব্রেকফাস্টে ডিম খাই দুটো, ব্রেড আর একটু জুস খাওয়ার চেষ্টা করি। প্রিয় ফুল কি? রেড রোজ। প্রিয় ফল কি? ম্যাঙ্গো। প্রিয় ঋতু? সামার। প্রিয় রং? ব্লু। রান্না করতে পারো? পারি। নিজের হাতে রান্না করা কোন ডিশটা বেশি ফেভারিট? সবাই গরু মাংস বলে। এই সময় নায়িকাদের মধ্যে কার ফ্যাশন সেন্স দেখে মুগ্ধ হয়েছো? নুসরাত ফারিয়া। তোমার ধৈর্য শক্তিটা কোন লেভেলের? অল্প, মাঝারি নাকি অনেক? অল্প। রেগে গেলে কি করো? চুপ করে বসে থাকি। আচ্ছা, মৌ খান আসলে কেমন, এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট? ইন্ট্রোভার্ট। সর্বশেষ কবে রিকশায় চড়েছো? রিকশায় চড়েছি, আমি মুম্বাই গিয়েছিলাম, ওইখানে অটো রিকশা ছিল, ওগুলোতে উঠেছি। আর আমাদের বাংলাদেশের রিকশায়? বাংলাদেশের রিকশায় চড়েছি আমার মনে হয় 1 মাস হবে। নিজের সম্পর্কে কোন গুঞ্জনটা সত্যি হলে খুব বেশি খুশি হবে? মৌ খান অনেক বড় সিনেমা করছে। এবার তোমাকে কয়েকটা অপশন দেবো, তার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে হবে মানে করতেই হবে। প্রিয় জুটি শাবানা আলমগীর নাকি রাজ্জাক কবরী? রাজ্জাক কবরী। গ্রীষ্ম নাকি শীত? গ্রীষ্ম। ভুনা খিচুড়ি নাকি সাদা ভাত? ভুনা খিচুড়ি। সরি, তোমার বিরিয়ানি নাই লিস্টে। এই জন্য খিচুড়ি চুজ করে নিলাম। মৌসুমী নাকি শাবনূর? শাবনূর। মনোয়ার হোসেন ডিপজল নাকি মিশা সওদাগর? মনোয়ার হোসেন ডিপজল। কক্সবাজার নাকি বান্দরবান? কক্সবাজার। অপু বিশ্বাস নাকি বুবলি? অপু বিশ্বাস। পরিমণি নাকি বিদ্যা সিনহা মিম? পরিমণি। সুপারহিট সিনেমা নাকি পুরস্কার? সুপারহিট সিনেমা। ওয়াই নট পুরস্কার? পুরস্কার তো সবাই চায়, বাট সুপারহিট সিনেমা সবাই মনে রাখবে। বাহ, সুন্দর চিন্তা ভাবনা তোমার। আর আমাদের আজকের আয়োজনে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সেটটা অনেক সুন্দর, তোমাকে অনেক সুন্দর লাগছে এবং এত সুন্দর সুন্দর কোশ্চেন করছো। একটু নার্ভাস হচ্ছি, বাট তারপরেও ভালো লাগছে। তোমাকে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। একটা সমস্যা আমরা কিন্তু একটু বয়স হয়ে গেলে অথবা এমনিতেও আমরা এটা ফেস করি, অনেকেরই দেখা যায় আইল্যাশ এবং আইব্রো, এটা জন্মগতভাবে অনেকের কম থাকে, আবার বয়সের সাথে সাথে সেটা কিন্তু কমতে থাকে। তো যাদের এই ল্যাশের ঘনত্ব কম আর আইব্রোর ঘনত্ব কম, তারা যদি একটা হোম রেমেডি ইউজ করেন, আশা করি তাদের সেই সমস্যাটা অনেকটাই কমে যাবে। চলুন তাহলে কিভাবে সেই সমস্যার সমাধান করবেন তাই দেখুন। আর আজকে আমার সঙ্গে আছে মডেল যুক্তা। যুক্তা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। যুক্তার কি কাজ চলছে এখন? আমি পড়াশোনা করছি, পাশাপাশি মডেলিং করা হচ্ছে। খুবই ভালো। আচ্ছা, আমাদের এই প্যাকটা মানে এইটার জন্য একটা সিরাম তৈরি করতে হবে। এই সিরামটা মেইন ইনগ্রেডিয়েন্টস হলো ক্যাস্টার অয়েল, বাংলায় যাকে বলা হয় রেড়ির তেল।
ক্যাস্টর অয়েলটা খুবই ঘন হয়, এটা একটা ঘন তেল আমি অলরেডি ডাইরেক্ট এটার মধ্যেই নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি কাজটা করব। এই ক্যাস্টর অয়েলের মেইন কাজটা কি? ক্যাস্টর অয়েলের মধ্যে প্রচুর ফ্যাটি অ্যাসিড আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে। এই যে ল্যাশের যে প্রবলেমটা থাকে, মানে চুলকে ঘন করতেও ক্যাস্টর অয়েল হেল্প করে। আমরা মাথায়ও ক্যাস্টর অয়েল ইউজ করতে পারি ইকুয়াল রেশিও করে, কোকোনাট অয়েল অ্যান্ড ক্যাস্টর অয়েল দুটো একসাথে মিক্স করে। ক্যাস্টর অয়েলের পাশাপাশি আমরা একটা ভিটামিন ই অয়েলও এখানে ইউজ করব। ই অয়েল আমরা ক্যাপসুল আকারেও দিতে পারি, আবার চাইলে অয়েল পাওয়া যায় বাজারে কিনতে, সেটাও আমরা নিতে পারি। মিক্স করে নিচ্ছি ক্যাস্টর অয়েল এবং ভিটামিন ই, আর তার সাথে যাচ্ছে একটু রোজমেরি। ব্যাস, রোজমেরি মূলত সুগন্ধির জন্য। সুগন্ধির জন্য, প্লাস এটারও একটা এফেক্ট আছে, আই ল্যাশটাকে ঘন করতে হেল্প করে। এরকম একটা ল্যাশ ব্রাশ লাগবে, এই যেটা দিয়ে আমরা লাগাবো। এই যে আমার হাতে আছে এটা, পাত্রটা অবশ্যই পরিষ্কার হতে হবে, ক্লিন হতে হবে, তার সাথে অন্য কোনো কুচির সাথে যেন মিক্স না হয়, কারণ যে কোনো আই কেয়ারের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অনেক সাবধানতা অবলম্বন করব। তাহলে চলুন আপনার উপর কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন। আর আমার সঙ্গে রয়েছে মডেল যুক্তা। যুক্তা, এসো। এই ধরনের একটা ব্রাশ, ল্যাশ ব্রাশ বলে এটাকে, ব্রাশের মধ্যে চুবিয়ে এটা ইউজ করতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। হ্যাঁ, ল্যাশের মধ্যে এই আর আইব্রোতে যেটা করবেন সেটাও একই রকমভাবে এইভাবে। লোয়ার লেশটা খুব হালকাভাবে দিতে হবে, যেন তোমার লেশও কিন্তু বেশ পাতলা। তুমি যদি রেগুলার এই রেমেডিটা করো, আই হোপ এটা তোমার অনেক ভালো রেজাল্ট আসবে। এইটা লাগিয়ে ওভারনাইট রেখে দিতে হবে। সকালবেলা আপনি যখন নর্মালি মুখটা ধুবেন তখন অটোমেটিক এটা ধুয়ে যাবে। একটা মাস যদি করেন তাহলেই দেখবেন যে একটা অন্যরকম রেজাল্ট চলে এসেছে। ল্যাশটা ঘন হয়ে গেছে, পাতলা ভাবটা আর নেই। আর কিছু কিছু ল্যাশ থাকে একদম পাতলা থাকে, থিন, ওই থিন ভাবটাও চলে যাবে, সেটাও ঘন হয়ে যাবে। যুক্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং আমি তোমার উপর অ্যাপ্লাই করে দেখালাম, যেটা দর্শকরা দেখলো যে কেমন করে অ্যাপ্লাই করতে হবে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আজকে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা কিনা আমাদের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে যাদের একটু এইজ হয়ে গেছে তাদের তো এটা খুবই দরকার। আর এছাড়াও যাদের একটু ল্যাশটা পাতলা তারা ব্যবহার করতে পারেন। আশা করি রেগুলার যদি ব্যবহার করেন নিয়মিত, তাহলে আপনি ফল অবশ্যই পাবেন। আসলে যে কোনো জিনিসের পেছনেই লেগে থাকতে হয়। আমাদের যেটা সমস্যা কি জানেন, আমরা হয়তো একদিন, 2 দিন, 3 দিন ব্যবহার করি, তারপরে মনে হয় দূর চাই, ভাল লাগছে না, কিছুই হচ্ছে না, আর করব না। এটা কিন্তু নয়। যে কোনো জিনিস মানে ইনস্ট্যান্ট টি কফির মতো না। আপনাকে কিছু পেতে হলে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, তবেই আপনি আপনার সৌন্দর্যকে অটুট রাখতে পারবেন। আবারও দেখা হবে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে খুব সহজে কিভাবে আর্থ্রাইটিস ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি। সেজন্য আমরা ক্রসলেগ পজিশনে কিছু সময় ধরে গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবার পর যখন আমরা দেখব আমাদের ভিতরে একটি শান্ত অবস্থা সৃষ্টি হয়েছে, তারপর আমরা সোজা উঠে যাব। ঠিক এই পজিশন থেকে আমাদের বাম পায়ের আঙ্গুলকে ডান গোড়ালি দিয়ে এবং ডান পাকে ডান দিকে সম্পূর্ণ টুইস্ট করব। প্রিয় দর্শক, আপনাকে মনে রাখতে হবে আপনার একটি পায়ের গোড়ালি এবং অপর পায়ের
আঙ্গুলগুলো একসাথে থাকবে। এই টুইস্ট হবার ফলে আমাদের আর্থ্রাইটিস পেনের জায়গাগুলোতে টুইস্ট হচ্ছে। তো এর ফলে আপনি যখন এই পজিশনে থেকে গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবেন, আমাদের হাঁটুতে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি হবে এবং হাঁটুর রক্ত চলাচল বৃদ্ধি হবার ফলে এটি সঠিক অবস্থায় চলে যেতে পারবে। ঠিক এখানে কমপক্ষে 1 মিনিট সময় থেকে আবার ঠিক একই প্রক্রিয়ায় অপর পাশটিও আমরা এভাবে করে নেব। আপনাকে মনে রাখতে হবে একটি পায়ের গোড়ালি এবং অন্য পায়ের পাতাগুলো একসাথে থাকবে। এখানে এটি আমরা শেষ করবার পর এখন আমরা পাকে কিছুটা প্রসারিত করে হাত দুটো গভীরভাবে শ্বাস নিয়ে উপর দিকে রেখে এবং ধীরে ধীরে কোমরকে নিচের দিকে হাঁটুটা ভাঙবো। এই চেয়ার পোজ প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের শরীরের সমস্ত ওজনটুকু হাঁটুর মধ্যে আসছে, যার ফলে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি ঘটিয়ে এই জায়গাটিকে শক্তিশালী করছে, যার ফলে আমরা সহজেই আর্থ্রাইটিস অবস্থা থেকে রক্ষা পেতে পারি। এখানে কমপক্ষে আপনাকে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে আমরা মুক্ত হয়ে এখন আমরা ওয়ারিয়র 2 আসনটি করব। যে কোনো একটি পা সামনে রেখে হাত দুটোকে প্রসারিত করে এবং যে পাটি সামনে থাকবে হাঁটুটি ভাঁজ হয়ে ঠিক এই অবস্থায় বডি সোজা থাকবে। 1 মিনিট সময় থাকবো এবং গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব। ঠিক এই আসনটি অপর পাশ মানে বাম পায়ে আমরা করে নেব। এই দুটি পাশে হবার পর আমরা ঠিক এই প্রক্রিয়া থেকে ত্রিকোণাসন করে নিব। ঠিক একইভাবে হাত দুটো প্রসারিত করে গভীরভাবে শ্বাস গ্রহণ করে যে কোনো একটি পাশে কমপক্ষে 1 মিনিট সময় থাকবো। এখানে থাকবার পর একই প্রক্রিয়ায় আবার ঠিক অপর পাশটিও আমরা করে নেব। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এই প্রত্যেকটি আসনের ফলে কিন্তু আমাদের হাঁটুর মানে প্রত্যেকটি জায়গায় টুইস্টিং এবং সামনে পেছনে এবং দুপাশে আমাদের লেন্থিন হয়েছে, যার ফলে রক্ত চলাচল বৃদ্ধি ঘটিয়ে এই জায়গাটিকে শক্তিশালী করবে। এখন আমরা সর্বশেষ একটি আসন করব। এই আসনটির নাম হলো হিরোস পোজ। সেজন্য আমরা বজ্রাসনে বসে যাব। এখানে লক্ষ্য রাখতে হবে হাঁটু দুটো একসাথে থাকবে, পায়ের গোড়ালি প্রসারিত থাকবে। এই অবস্থায় গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমাদের কোমরকে দুপাশে রেখে ঠিক এই প্রক্রিয়ায় থাকব। যদি আমরা এটি চর্চা করে সম্পূর্ণভাবে এইভাবে থাকতে পারি, আপনি লক্ষ্য রাখেন এর ফলে কিন্তু আমাদের হাঁটুতে প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে। আসলে হাঁটুতে চাপ সৃষ্টি হওয়ার ফলে কিন্তু ওই জায়গাটিকে শক্তিশালী করবার একটু অবস্থা তৈরি হবে। এখানে আমরা অনেক দিন থাকবার পর প্র্যাকটিস করবার পর চাইলে আমরা যদি আমাদের সামর্থ্য অর্জন হয় আমরা ধীরে ধীরে পিছনের দিকে শুয়ে পড়তে পারবো। তবে বিগিনার যারা আছেন তারা এটি করবার চেষ্টা করবেন না, আপনারা পূর্বের অবস্থায় বসে থাকবেন। সর্বশেষ এটিও আপনারা কমপক্ষে 1 মিনিট সময় থাকবার পর ধীরে ধীরে এখান থেকে মুক্ত হয়ে শবাসনায় সম্পূর্ণ শীতল অবস্থায় শরীরকে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, আর্থ্রাইটিস সমস্যা থেকে পরিত্রাণের জন্য এই আসনগুলো করবার পাশাপাশি আমাদের খাদ্য তালিকায় ভিটামিন ডি এবং ওমেগা 3 জাতীয় খাবারকে আমরা সংযুক্ত করবার চেষ্টা করব। কুসুম গরম পানিতে হলুদ বা কাঁচা হলুদ বা হলুদের গুঁড়াটি মিক্সড করে খাবারের চেষ্টা করব। আর্থ্রাইটিস সমস্যা থেকে পরিত্রাণের জন্য প্রত্যেক দিন কমপক্ষে সকালবেলা সূর্যের আলোতে গিয়ে শরীরকে থাকবার জন্য, কারণ সূর্যের আলোতে না যাওয়ার ফলে আমাদের ডির অভাব হয়। ডির অভাব হলে আমাদের ক্যালসিয়াম কাজ করতে পারে না, খাদ্য তালিকায় থাকলেও এটি কাজ করতে পারে না, যার ফলে আমাদের শরীরের সবচেয়ে বেশি এই আর্থ্রাইটিস সমস্যায় আমরা পড়ে থাকি। আপনি লক্ষ্য করে দেখুন আমাদের এই উপমহাদেশে পুরুষের তুলনায় নারীদের আর্থ্রাইটিস সমস্যা বেশি হওয়ার কারণ কিন্তু সূর্যের আলোতে না যাওয়া। এইগুলো প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই আর্থ্রাইটিস সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা উপভোগ করলেন স্যান্ডেলিনা রূপকথা। বরাবরের মতো একজন সেলিব্রিটির সাথে জমজমাট আড্ডা যেমন আমরা দিয়েছি, তেমনিভাবে প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য ছিল দারুণ সব বিউটি টিপস এবং যোগা টিপসও। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন।